এর সামনে রেখে প্রায় ৮০,০০০ কোটি টাকার লেনদেন অনুষ্ঠিত। পণ্য নিয়ে মহাবিপাকে পাইকারি ব্যবসায়ী। করোনা ভাইরাস মোকাবেলায় এক হচ্ছে বিশ্ব নেতারা, দূরে থাকছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা ১,৯৭,০০০ পার হলো, দেশে ৪ মৃত্যু। করোনা শনাক্তের গণস্বাস্থ্যের কিট সরকারকে দেয়া হবে আজ। চট্টগ্রামে পরীক্ষার নতুন ল্যাব, আরও সুযোগ আসছে। ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ। করোনা দুর্যোগে খাদ্যের অভাবে অনেকে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বাইরে, ঘরে রাখতে সক্রিয় সশস্ত্র বাহিনী। জন্মদিনে করোনা জয়ের আহ্বান লিটল মাস্টারের। এবার মহামারীর প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও, পেছানো হলো ১ বছর। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সকাল ১০টার সংবাদে স্বাগত, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। ঈদকে সামনে রেখে প্রায় ৮০,০০০ কোটি টাকার লেনদেন এখন অনিশ্চিত। মুখ থুবড়ে পড়ার পথে ঈদের অর্থনীতি। হাজার কোটি টাকার পণ্য তৈরি করে মহাবিপাকে পাইকারি ব্যবসায়ীরা। শীঘ্রই সীমিত পরিসরে হলেও মার্কেট খুলে দেওয়ার দাবি তুলেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে ব্যবসায়ীদের পাশে থাকতে হবে সরকারকে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার পুরান ঢাকার ইসলামপুর। এখান থেকে হাজার রকমের পোশাক চলে যায় সারা দেশে। স্বাভাবিক সময়ে যেখানে তিল ধারণের ঠাঁই মেলে না, সেখানে এখন নিথর নীরবতা। দীর্ঘ লকডাউনের কবলে পড়ে বন্ধ সব দোকানপাট। পাইকারি ব্যবসায়ীরা সারা বছরের প্রায় ৮০% বিক্রি করেন রোজার ঈদের সময়। বিভিন্ন হিসেবে জানা যায় ৬০ থেকে ৮০,০০০ কোটি টাকার লেনদেন হয় এই সময়ে। এরই মধ্যে বিনিয়োগও করেছেন তারা। করোনা ভাইরাস যাদের জন্য নিয়ে এসেছে অশনি সংকেত। পাশাপাশি ভীষণ কষ্টে এখানকার প্রায় ৩০,০০০ শ্রমিক। ৬ জন লোক আছে আমার ফ্যামিলিতে। এখন হাওলাত বরাত করে চলছে। আমরা এখান থেকে কাজ করে টাকা পয়সা পাঠাইলে চলে, এখন তো আমরা বেকার হয়ে গেছি। কাজ করে সংসার চালাইতে হয়, নিজের খাইতে হয়। আমাদের ফ্যামিলি এখন হাওলাত বরাত করে চলতেছে। অথবা একদল খাইলে আরেকদিন খাই, আরেকদিন খাইলে আরেকদিন খাই, এই অবস্থা আছে। একদিন রুটি বানানি দুদিন খাই। আমাদের এখানে কেউ ১০০ লোক চাইলেও দেয় নাই। ছোট বড় কারখানাগুলোয় ঘুরছে না মেশিনের চাকা, নেই শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রম। যেসব উদ্যোক্তা নিজের দেশের পোশাক তৈরিতে বিনিয়োগ করেছেন, তারা এখন মহাবিপাকে। এত ওয়ার্কার, মানে কিভাবে মানুষে কি করব, এই ব্যাংক লোন, মানে আসলে এখন ভাষাহীন হয়ে গেছে। এখন কি বলবো আর মানে বলার কোনো ভাষা নাই, এই অবস্থায় আছে। দেখেন তো এই ওয়ার্কার সব শূন্য। এখন এগুলির বসায় বসায় আমাদের বেতন কোথা থেকে দিব? সারা বছর যে মাল বানায় এখন এই ১ মাসে বেচবো, এই সময়টার মধ্যে আমাদের এই সমস্যাটা হয়ে গেছে। প্রায় ২৫ লাখ দোকান মালিক, তাদের পরিবার ও কর্মচারীরা তাই তো চেয়ে প্রণোদনার দিকে। বিশেষ ব্যবস্থায় মার্কেট খুলে দেওয়ার দাবি তাদের। আমাদেরকে বেঁচে থাকার তাগিদে সরকারের প্রণোদনা অত্যাবশ্যক জরুরি হয়ে উঠেছে। আমাদের এই প্রোডাক্টকে অবশ্যই বিক্রি করার মতন একটি সময় সরকারকে নির্ধারণ করে দিতে হবে। বিশেষজ্ঞরাও একমত ব্যবসায়ীদের সাথে। এই একটা উৎসবের অর্থনীতি হাজার হাজার কোটি টাকা। সরকারের সুনির্দিষ্ট নির্দেশ আসা উচিত কি করে স্বাস্থ্য ঝুঁকি কম করে জিনিসপত্রের প্যাকেজিং হবে, সেটা ডেলিভারি হবে। এছাড়া অন্যান্য বছরের মতো সামর্থ্যবানদের কেনাকাটা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনার প্রকোপ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এরই মধ্যে কেড়ে নিয়েছে ১,৯৭,০০০ প্রাণ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৮,৩০,০০০। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এখনও নাজুক। গেল ২৪ ঘন্টায় দেশটিতে আবারও প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। তবে করোনার প্রকোপ কমতে শুরু করেছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিল, বেলজিয়াম, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডে। বেশ সংকটে রয়েছে এশিয়ার দেশগুলি। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ব নেতারা একাত্মতা প্রকাশ করলেও তা থেকে নিজেদের দূরে সরে রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। মাসুদ আনার ডেস্ক রিপোর্ট। মরণঘাতী করোনার আঘাতে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের তালিকায় থাকা যুক্তরাষ্ট্র আরও একটি ভয়াবহ দিন পার করল। একদিনেই আবারও প্রায় ২,০০০ মানুষের মৃত্যুর মুখ দেখল। মোট মৃতের সংখ্যাটাও কম নয়, ছাড়িয়েছে ৫২,০০০।
শুধু নিউ ইয়র্কে মারা গেছে 21,000-এর বেশি, আক্রান্ত প্রায় 2,77,000 মানুষ। হাসপাতালের বাইরে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার না করতে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাবার ও ঔষধ প্রশাসন। ব্রিটেন জুড়ে একদিনে মারা গেছে 700-র বেশি মানুষ। এদিকে ফ্রান্সে একদিনে 300-র বেশি মানুষের মৃত্যুতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 22,000। তবে ব্রাজিলে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হতে শুরু করেছে। একদিনে 300-র বেশি মৃত্যু আর 3,000-এর বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া তুরস্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে বাড়ছে মৃত্যু আর সংক্রমণ। এদিকে ইতালিতে 25,000 মানুষের মৃত্যুর পর কমতে শুরু করেছে করোনার প্রকোপ। ভাইরাসের প্রকোপ শুরুর পর প্রথমবারের মতো সর্বনিম্ন 420 জনের প্রাণহানি ঘটল। তবে দীর্ঘ লকডাউনে মানুষের মানসিক স্বাস্থ্যের বিরূপ প্রভাব পড়েছে। স্পেনের শোক আতঙ্ক খানিকটা কমেছে, তবে এরই মাঝে দেশটিতে প্রাণ হারিয়েছে 22,000-এর বেশি মানুষ। এদিকে ধীরে ধীরে যেন বেশ খানিকটা বাড়ছে এশিয়ার সংক্রমণ আর মৃত্যু। ভারতে একদিনেই করোনায় আক্রান্ত হয়েছে 1,400-র বেশি মানুষ, মারা গেছে 59 জনের বেশি। পাকিস্তানে নতুন করে 800-র বেশি সংক্রমণের খবর মিলেছে। আক্রান্ত আর মৃত্যু বাড়ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন সহ বেশ কয়েকটি দেশে। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার ঔষধ, পরীক্ষা ও টিকার উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপে একত্র প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। ভিডিও কনফারেন্সে এশিয়া, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নেন। শুক্রবার বিশ্ব নেতারা একত্র প্রকাশ করলেও এর থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসের রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। তবে এই সময়ে মৃত্যুর সংখ্যা কমেছে। 24 ঘন্টায় 4 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হয়েছে 503 জন। এর মধ্য দিয়ে দেশে প্রথমবার 24 ঘন্টায় 500 ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা। সুস্থ হয়েছেন 4 জন। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। দেশে প্রাণঘাতী করোনার প্রকোপ বাড়ছেই। বৃহস্পতিবার 414 জন নতুন শনাক্তের কথা জানানো হয়। ওই দিন মারা যান 7 জন। 24 ঘন্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় 100, 500 ছাড়িয়ে গড়েছে রেকর্ড। আর মোট শনাক্তের সংখ্যা 4,698 জন। তবে একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা কমেছে। নতুন করে মারা গেছেন 4 জন। এ নিয়ে মোট মৃত্যু 131। আমাদের আইসোলেশনে 24 ঘন্টায় 123 জন আছেন এবং মোট আইসোলেশনে আছেন বর্তমানে 995 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছে 28 জন এবং এ পর্যন্ত 622 জন। গেল 24 ঘন্টায় 3,686টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন এই সংখ্যা ছিল 3,416। আগের দিনের তুলনায় 7% বেশি লোকের নমুনা পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4 জন। এ নিয়ে মোট সুস্থ 112 জন। দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় পবিত্র মাহে রমজানে তারাবিহ নামাজ আদায়ের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন আইইডিসিআর। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও 2 জন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। গেল 8 মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। আজ সকাল 11টায় রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র ও নগর হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে সরকারের 10টি প্রতিষ্ঠানের কাছে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট হস্তান্তর করা হবে, জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বিকেলে নিউজ 24-কে টেলিফোনে তথ্য জানান তিনি। করোনা নির্ণয়ে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটে শতভাগ সাফল্য এসেছে বলে জানান তিনি। আশা প্রকাশ করেন এই কিটের ব্যবহার শুরু হলে জাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে। কালকে 11টায় আমাদের ওখানে কিট হ্যান্ডওভার হবে। এটা সিম্বলিক হলো পাকিস্তানিরা যেমন সারেন্ডার করতেছে, আমার কিটের কাছে সে করোনা সারেন্ডার করতেছে। চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে প্রথম করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার 1 মাস পর আজ থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই ল্যাবেও প্রতিদিন 96টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রাম মেডিকেলও রোববার থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা।
প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষার কোনো বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টিআইডি হাসপাতালের পর আজ থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। এই ল্যাবে প্রতিদিন 200 থেকে 250টি নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও আপাতত 96টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 500 কিটের মধ্যে আমরা প্রতিদিন বর্তমানে 96 স্যাম্পল আমরা রান করতে পারবো। আর আমাদের লুকেবল আমাদের একটা ফুল 20 জনের টিম আছে, যেটা আমরা বিভিন্ন দলে ভাগ করে নিছি। এতে আগের চেয়ে আরও বেশি পরিমাণে করোনার সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানান চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যত বেশি টেস্ট করা হবে তত বেশি আইসোলেশন হবে, আইসোলেশন হলে তত সংক্রমণ কমবে, এটা হলো প্রথম সত্য আমরা যেটা বুঝি আর কি। এই জন্য চিন্তা করলাম বিআইটিতে যেসব স্যাম্পল আসতেছে তাদের কিছু স্যাম্পল যদি আমরা করে দিতে পারি, আগে আগে রিপোর্টগুলি বেরিয়ে যাবে। এদিকে রোববার থেকে করোনা টেস্ট শুরু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। মেডিকেল কলেজ বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে হবে এবং এটা পিসিআর মেশিনটা যখন সেট হবে তারপরে এটা আপনারা জানেন এটা একটা বায়োসেফটি ল্যাব, এটাকে সেট করতে কয়েকদিন সময় লাগে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষার কোনো বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক। এবং যত বেশি ডায়াগনোসিস হবে তত বেশি কমিউনিটিতে কার মধ্যে ছড়াচ্ছে সেখানে আমরা একটা আরও ভালোভাবে আমরা কাজ করতে পারবো এবং সেক্ষেত্রে ছড়ানোর আশঙ্কাটাও অনেকখানি কমে যাবে। গেল 25 মার্চ থেকে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হলেও লোকবল সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে এই হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের যে লোকবল আছে এটা যদি আরও বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে আরও বেশি আমরা সুন্দরভাবে রোগীদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 44 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাধারণ ছুটি বাড়ায় আগামী 5 মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন বিভাগ। তবে এই সময়ের মধ্যে নিত্যপণ্য জরুরি প্রয়োজনে ব্যবহৃত পরিবহন চলাচল করবে। পণ্য পরিবহন ছাড়া অন্য কোনো যাত্রী পরিবহন করা যাবে না। প্রাণঘাতী করোনা প্রতিরোধে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা। তবু অকারণে ঘর থেকে বের হচ্ছেন অনেকে। এদের মধ্যে কেউ বের হচ্ছেন অকারণে, আবার কেউ ত্রাণ পেতে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে, আর তাই রাজধানীর প্রধান সড়কগুলোতে অন্যান্য দিনের মতো করা প্রহরায় পুলিশ সদস্যরা। প্রতিটি চেকপোস্টে গাড়িতে তল্লাশির পাশাপাশি অকারণে বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়। তবু মানছে না সরকারের অঘোষিত লকডাউন। এমন অনেকে আসছে যারা মেয়ের বাসায় যাবে, আমি জিজ্ঞাসা করি মেয়ের বাসায় যাবে, এখন মেয়ের বাসা থেকে সে আমি বললাম কেন যাবেন, মেয়ের বাসায় মেয়ে কান্নাকাটি করতেছে, এটা কোনো অজুহাত হলো বলেন? র্যাব এবং সেনা সদস্যদের পক্ষ থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে অবাধ বিচরণে নিরুৎসাহিত করতে দেখা যায়। তবু অকারণে ঘর থেকে বের হচ্ছেন অনেকে। আপনারা যাচ্ছেন কোথায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, বাসা কোথায়? বাসা তো এলোমেলো কথা বলতেছেন। না এলোমেলো না স্যার, আমরা মানুষজনকে বোঝানোর চেষ্টা করতেছি, তাদেরকে অনেকে বুঝতেছে, জিনিসটা বুঝে পাঠিয়ে দিচ্ছি। এদিকে অঘোষিত লকডাউনে রোজগার বন্ধ দেশের পরিবহন শ্রমিকের। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটছে তাদের। আমাদের কল্যাণ যে ফান্ড, এই ফান্ড থেকে আমাদের এখন পর্যন্ত কেউ দেখে নাই, দেখার কেউ নাই। আমরা অনেক কষ্টে আছি, আমাদের মুখের ভাষা নাই, আমরা সবাই ঘরে বন্দি। আমাদের করোনা কি মারবে, আমাদেরকে না খেয়ে মরে যাচ্ছি আমরা। লকডাউনের জেরে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। উপার্জন বন্ধ থাকায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ত্রাণের দাবিতে রাস্তায় নামছেন হতদরিদ্ররা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংঘবদ্ধ মাটি লুটেরা চক্রের ফাঁদে জিম্মি দক্ষিণ কেরানীগঞ্জের 50,000-এর বেশি বাসিন্দা। রাজুকের অনুমোদন ছাড়াই এলাকা অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। থানা পুলিশের পাহারায় চিহ্নিত 5 সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে অস্ত্রশস্ত্রের মোহরায় গুলিবর্ষণের ভয়ভীতি দেখাচ্ছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনার এই মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে অপরিকল্পিত ভবন নির্মাণ শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালীরা। রাজুকের অনুমোদন ছাড়াই চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ নির্মাণ কাজ।
অভিযোগ আছে আসলাম শিকদার, জসিম শিকদার, সেলিম রেজা, মোহাম্মদ আহমেদ হোসাইন, মামুন, মুজিবর, সমন শিকদার ও চঞ্চল শিকদার স্থানীয় পুলিশের ছত্রছায়ায় গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। এই বিষয়ে আসলাম শিকদারের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। আরেকটা বিষয়, ওইটা আপনারা করতে চাইলে আমি যে সময় দিলে আমি ওইটাই করতে পারি, কিন্তু এখন গেল শুক্রবার সকালে থানা পুলিশের সহযোগিতা নিয়ে অপরিকল্পিত ওই ভবন নির্মাণের কাজে যোগ দেয় শ্রমিকরা। আমরা ডালাই কাছে শুরু ডালাই করতে চাই, আমার পেটে মাছ আছে, সবাই আমরা সুরক্ষা মতো করতে আছি। আমি বলছি যে থাকে সিমেন্ট আনা রড আনা এগুলো নষ্ট হয়ে যাবে, তো এই কারণে আজকে এই ঢালাইটা আর কি দেওয়া। পরে বসুন্ধরার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে তাদের গুলি করার হুমকি দেয় তাদের সহযোগিতায় আসা পুলিশও। ইন্সপেক্টর ফখরুদ্দিন সাহেব বলে, না কাজ হবে, যদি আমার কাজে কেউ বাধা দেয় তাহলে আমি গুলি করব, এই বলে হুমকি দেয়। এদিকে বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের HOD বলছে তাদের প্রায়ই এই ধরনের হুমকির মুখে পড়তে হয়। জোর করে যে কাজগুলো হয়েছে তার মধ্যে হাতে গোনা 5-6 জন আছেন, যেগুলো এখন বন্ধ না করতে পারলে আমাদের এই রেসিডেন্সিয়াল এরিয়ায় আমাদের বাড়িধারায় যেরকম একটা ডিসিপ্লিন আছে, এই লাইনে আমরা আনাটা খুবই দূর হয়ে যাচ্ছে। এই বিষয়ে পুলিশ সদর দফতরের AIG মিডিয়া বলেন, এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করি এবং তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাই, তাহলে তদন্ত প্রতিবেদনে যে ফাইন্ডিংস এবং সুপারিশ থাকে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মৌ খন্দকার, নিউজ 24, কেরানীগঞ্জ। সংবাদ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখনও অনেকে সচেতন নয়। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও নানা অজুহাতে ঘরের বাইরে আসছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মোমো। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, চট্টগ্রামের মানুষ কতটা সচেতন এবং কতটা মানছে নিয়ম শৃঙ্খলা, আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আমি আছি এখন আগ্রাবাদ মোড় এলাকায়। এটা হচ্ছে চৌরাস্তার মোড়। এখানে আসার পর থেকে দেখছি এখানে অনেক মানুষের সমাগম রয়েছে, গাড়ি ঘোড়াও রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় রয়েছে। আমি যদি আমার পিছন সাইডটা আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের আনাগোনা রয়েছে, বিভিন্ন গাড়ি চলছে। লকডাউনের যে নামে লকডাউন রয়েছে সেটা কার্যত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানুষ লকডাউন মানছে না, নিজেদের মতো বেরিয়ে আসছেন এবং বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে তারা কিন্তু সড়কে ঘোরাফেরা করছেন। যেটা সামাজিক নিরাপত্তা বা শারীরিক নিরাপত্তার যে বিষয়টি বারবার প্রশাসনের পক্ষ থেকে অবগত করা হচ্ছে, সেটা কিন্তু তারা বিন্দুমাত্র মানছে না। একই সাথে বিভিন্ন এলাকাতেও আমরা দেখেছি মানুষের জটলা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে। সকালে যে দৃশ্যটা আমরা দেখেছি, অনেক মানুষের আনাগোনা কম ছিল, গাড়ির উপস্থিতিও খুব কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই এলাকায় অনেক মানুষের জটলা আমরা দেখতে পাচ্ছি। ট্রাফিক পুলিশ কিন্তু কাজ করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। একই সাথে প্রশাসনের বিভিন্ন স্তরও কিন্তু কাজ করছেন। আর সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাজার এলাকাগুলোতে মানুষের অনেক ভিড় আমরা দেখতে পেয়েছি। আর এই এলাকাটা একটি শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকা, যার কারণে এটি সবসময় ব্যস্ত থাকে। কিন্তু লকডাউনের পরে সে ব্যস্ততা কিন্তু এখনো পর্যন্ত কমেনি। মানুষ তাদের মতো করেই কিন্তু ঘোরাফেরা করছেন এবং চট্টগ্রামে এখন পর্যন্ত 45 জন কিন্তু করোনা আক্রান্ত রয়েছে, আইসোলেশন আছেন 13 জন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ লকডাউন মানছে না, সেজন্য প্রশাসন অনেকটা উদ্বিগ্ন। তো চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন সাভারে আমাদের সহকর্মী নাজবুল। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে, জানবো সেখানকার মানুষ লকডাউন পরিস্থিতি কতটা মানছে। নাজবুল। ধন্যবাদ মোমো। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ব্যস্ততম নামা বাজার। সেখানে কিন্তু আপনি জানেন যে লকডাউন কিন্তু মানছেন এবং এখানে প্রচুর মানুষ কিন্তু তারা যে সামাজিক দূরত্ব না মেনে কিন্তু ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। আমরা এই মুহূর্তে যাচ্ছি টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান।
আতিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি টাঙ্গাইলে মানুষ কতটা সচেতন এবং মানছেন কিনা নিয়ম শৃঙ্খলা? ধন্যবাদ আকাশ। আসলে আমি যদি টাঙ্গাইলের চিত্র বলি, যে টাঙ্গাইলের কিন্তু যে সদর এলাকা, সদর থানা রয়েছে, উপজেলা রয়েছে, সেখানে কিন্তু অনেকটাই তারা সচেতন রয়েছে, কিন্তু উপজেলাগুলোতে আসলে অনেকটাই ভিন্ন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেখানে কিন্তু একদমই যে মানা সেটি কিন্তু নেই, এবং যে প্রশাসনে আসলে প্রথম অবস্থায় যে ভূমিকা থাকা দরকার ছিল, সেই ভূমিকা এখন অনেকটাই কিন্তু আসলে কমে এসেছে। এটা আসলে তাদের সাথে প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমন কি বলেছে, মানুষকে অনেকটাই আসলে বোঝানো আমরা চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, তারপরও মানুষ ঘর থেকে আসলে বেড়ে আসছে। আমি যে জায়গাটি রয়েছি এটি হচ্ছে ঘাটাইল উপজেলা বাজার, এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে এখানে কিন্তু অনেকটাই যে মানুষের যে ঘর থেকে বেরিয়ে আসা সেটি কিন্তু তারা বের হয়েছেন, এবং মানুষের মধ্যে যে আসলে সচেতনতা যে রয়েছে মানে থাকা দরকার সেটি কিন্তু একদমই নেই। এবং বিশেষ করে এই আমরা যে বাজারগুলোতে, যেমন শহরের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো দেখেছি একই চিত্র। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা, আতিকুর রহমান এবং মোমো। তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এবার চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। করোনা রোগীদের চিকিৎসায় বসুন্ধরায় দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টারে 750 বেড প্রস্তুত। আর মাত্র 2-3 দিনের মধ্যে পুরোপুরি দৃশ্যমান হবে 2013 শয্যার এই অস্থায়ী হাসপাতাল। নির্মাণ কাজের তত্ত্বাবধানে থাকা স্বাস্থ্য প্রকৌশলীরা বলছেন, নানা প্রতিকূলতার পরও এ মাসে পূর্ণাঙ্গ কাজ শেষ করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। মাত্র 14 দিনে অনেকটাই দৃশ্যমান করোনা রোগীদের চিকিৎসায় নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টারটি। এরই মধ্যে 750 শয্যা প্রস্তুত, বাকি কাজও শেষ হবে 2-3 দিনের মধ্যে। চলতি মাসের মধ্যে দৃশ্যমান হবে করোনা রোগীদের চিকিৎসায় নির্মাণাধীন এই অস্থায়ী হাসপাতালটি। এমন বিপর্যয়ের মুখে দেশ আগে কখনো পড়েনি, তাই দ্রুততার সাথে হাসপাতাল নির্মাণ করাটাও বেশ কঠিন ছিল বলে জানান বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পরিচালক। বিশাল এই কর্পোরেট জায়গায় হাসপাতাল করায় প্রতিদিন কয়েক লাখ টাকা ব্যয় সত্ত্বেও দেশের সেবায় দিতে পেরে গর্বিত বলে জানান আইসিসিবির এই পরিচালক। তো এখানে আমরা এই টেন্টটি কিন্তু অনেক খরচ সাপেক্ষ, প্রতিদিনই আমি একটু আগেই বলছিলাম যে এটি আমাদের ওভারহেড কস্ট সব কিছু মিলে আমাদের জায়গার যে দাম, যে তাতে করে আমাদের এখানে প্রচুর আমরা ভাড়ার অঙ্কে এটা অনেক। তো সেই হিসাবে আমি মনে করি যে এটা আমাদের কোনো টাকার অঙ্কে নয়, মানসিক নির্ভরতা বা আমাদের সরকারকে সহযোগিতা করার মানসিকতার কারণেই আমরা এই পদক্ষেপে আজকে আসছি। 2013 শয্যার আইসোলেশন সেন্টারের এক অংশের নির্মাণ কাজ শেষ হওয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বাস্থ্য প্রকৌশলীরা। বলেন, এ মাসের মধ্যেই রোগীদের চিকিৎসা উপযোগী করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে হাসপাতালটি। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে আমাদের মনে হয় আমরা একটু পিছিয়ে গেলাম, তবে আমাদের সব কিছুই আমাদের সাইডে আছে। এখন আমরা শুধু প্রক্রিয়া করব এবং বসাবো, ইনশাল্লাহ যে আমরা এ মাস নাগাদ শেষ নাগাদ চালু হবে বলে আমি আশা করি। কাজ শেষ হলে করোনা মোকাবেলায় এই অস্থায়ী হাসপাতালটি হবে দেশের স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিশ্চয়ই আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। নেত্রকোনা হবিগঞ্জের হাওর অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। শ্রমিক সংকটের কারণে কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে মাঠে কাজ করছে সব বয়সী নারী পুরুষ। আগাম বন্যার আশঙ্কায় চলতি মাসেই ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুন ও শ্রীকান্ত গোপের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে নেত্রকোনায় 41টি হাওরেই বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। করোনার কারণে দেশ জুড়ে অঘোষিত লকডাউন থাকায় হাওর অঞ্চলে রয়েছে শ্রমিক সংকট। নেত্রকোনায় 1,84,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আগাম বন্যার আশঙ্কায় ফসল ঘরে তুলতে পরিবারের ছোট বড় সকলেই মাঠে নেমেছে। ধান কাটার জন্য কেউ আসতে পারতেছে না, আমরা নিজেরা করতে পারতেছি। আমাদের মেয়েরা আছে, মেয়েদের ছেলেদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতেছি। 4 বন্ডক 1 বন্ডক মাত্র কাটা হয়েছে, আর পুরা ধানই রয়ে গেছে। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে।
শ্রমিক সংকটের কারণে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবার ধান কাটছেন। নিজে দেশের লোক নিয়ে ধান কাটার জন্য আমরা করছি, নিজে কাটতেছি। এসএসসি পরীক্ষা দিচ্ছে, লেবার না পাওয়ার কারণে এবার আমরা নিজে ধান কাটা শুরু করে দিচ্ছি। শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি দ্রুত ধান কাটতে হারভেস্টার মেশিন দিয়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। এছাড়া শ্রমিকদেরকে খাদ্য সহায়তাও দেয়া হচ্ছে। তাদের মনোযোগ সহকারে ধান কাটতে পারে, কোনো রকম খাদ্য কষ্ট না ভোগে, এই জন্য প্রত্যেক শ্রমিককে আমরা আসা মাত্রই বলছি যে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে তাদেরকে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1টি সাবান এবং হাফ কেজি ডাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আগাম বন্যার আশঙ্কায় চলতি মাসেই ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। যে 27-28 এপ্রিল যদি আগাম বন্যাটা হয় এবং তখন আমার মাঠের 80% ধান তখনই পাকা অবস্থায় যাবে। স্থানীয় লোকজন যারা অন্য কাজ করতেন তারা এখন বেকার বিদায়, তারাও কিন্তু এখন ধান কাটার জন্য প্রস্তুত, এবং স্থানীয় যারা যুবক শ্রেণী তারাও কিন্তু মাঠে কাজ করার জন্য প্রস্তুত। চলতি মৌসুমে হবিগঞ্জে বোরো ধানের আবাদ করা হয়েছে 1,20,000 হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,88,761 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রমজানে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে খোলা বাজারে 450 ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। যদিও পণ্য কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। টিসিবির চেয়ারম্যান বলছেন, রমজানে খেজুর ও ছোলার মতো জরুরি ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। শিগগিরই বাড়ানো হবে ট্রাক সংখ্যাও। তবে পণ্য বিক্রিতে কোনো অনিয়ম পাওয়া গেলে ডিলারশিপ বাতিল, প্রয়োজনে মামলা ও আটক করা হবে বলেও জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। রমজান উপলক্ষে 1 এপ্রিল থেকেই খোলা বাজারে ডাল, চিনি, তেল সহ 5টি জরুরি ভোগ্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি, যা কিনতে নিম্ন আয়ের মানুষের এমন দীর্ঘ অপেক্ষা। তবে এলাকাভেদে ট্রাকগুলোতে একসাথে সব পণ্য মিলছে না বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। সব আইটেম পাওয়া যায় না, একটা না একটা কমতি থাকে। তেল নিতে আসছিলাম, আর হলো মসুরির ডাল, ওটা পাই নাই। চিনি আর ছোলা আছে, এখন এটি নিয়ে যাবো আর কি। 200 জনের পরে তো আমরা মসুর ডাল দিতে পারি না। যেই পরিমাণে আছে মোটামুটি আমি মনে করি যে এনাফ। সরকারি সংস্থা টিসিবি বলছে, রমজান উপলক্ষে পর্যাপ্ত মজুদ রয়েছে ভোগ্যপণ্যের। তবে কালোবাজারি ঠেকাতে নির্দিষ্ট পরিমাণ পণ্য সরবরাহ করা হয় ট্রাকগুলোতে। আর সরবরাহ স্বাভাবিক রাখতে শিগগিরই আরও 50টি ট্রাক যুক্ত করা হচ্ছে বলে জানান টিসিবির চেয়ারম্যান। জনগণের স্বল্পতা থাকার সত্ত্বেও আমাদের টিসিবির থেকে 2টা মনিটরিং টিম আছে। আমরা ইতিমধ্যে মালামালের পরিমাণও একটু বাড়িয়েছি। আমরা ট্রাকের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। আমরা আশা করছি অতি স্বল্প সময়ের মধ্যেই ট্রাক সংখ্যা আরও বাড়িয়ে 500তে নিয়ে যেতে পারবো। টিসিবি বলছে, গত 5 মাসে প্রায় 1400 কোটি টাকার মালামাল ক্রয় করেছে সংস্থাটি, যেখানে মোটা অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। গত 5 মাস যে পেঁয়াজের অপারেশন করেছেন তাতে প্রায় 150 কোটি টাকা আমাদের ভর্তুকি আসবে সরকারের। আমরা আশা করছি যদি সম্পূর্ণ সব বিক্রি করতে পারি, রাফলি 300 থেকে 350 কোটি টাকার একটা ভর্তুকি আসবে। টিসিবির পণ্য বিক্রিতে কোনো অনিয়ম হলে ডিলারশিপ বাতিল ও প্রয়োজনে মামলা হবে বলে জানান টিসিবির চেয়ারম্যান। কয়েকদিন আগে নড়াইল চিত্রা নদীতে খালি তেলের বোতল ভাসিয়ে দিয়েছিল। ওইটার সঙ্গে যে ডিলাররা জড়িত তাদেরকে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল দেওয়া হয়েছে। প্রত্যেকটা তদন্ত হচ্ছে, তাদেরকে ডিলারশিপ বাতিল করা হচ্ছে, ফাইন করা হচ্ছে। ট্রাক থেকে পণ্য কিনতে সামাজিক দূরত্ব মানার বিষয়ে জনগণকে আরও সচেতন হবার আহ্বান জানিয়েছে টিসিবি। সংস্থাটি জানায়, চাহিদা বিবেচনায় প্রয়োজনে ঈদের পরেও এই কার্যক্রম চলমান রাখা হবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। জীবনের 48তম বসন্তে পদার্পণ করলেন সচিন টেন্ডুলকার। করোনাকাল দূর থেকেই সতীর্থ আর ভক্তদের ভালোবাসায় সিক্ত বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। পুরো দুনিয়া ক্লান্তিকালে ভারতের সাবেক ব্যাটসম্যান বলেন, মনোবল হারালে চলবে না, করোনা জয়ে লড়াই করতে হবে একসঙ্গে। করোনা ভাইরাসের প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। ইংল্যান্ডের মাটিতে 2021 সালের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী ইউরো, কিন্তু পুরুষ ইউরো ও অলিম্পিকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই সময়ে হচ্ছে না টুর্নামেন্টটি। তাই 1 বছর পিছিয়ে আয়োজন করা হবে 2022 সালে।
নাচের তালে তালেও পৌঁছে দেওয়া যায় সচেতনতার বার্তা। করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি যখন সবাই, ঠিক তখনই মানসিক জোরকে আরও শক্তিশালী করতে ফেসবুক পেজে ঘুঙুরের ছন্দ তুলেন এ সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পীদের কজন। তাদের সৃষ্টিতে উঠে আসে এই সময়ের করণীয়। শুকন আমির জানাচ্ছেন বিস্তারিত। তাল লয় ছন্দে মণিপুরি বোল, সঙ্গে যুক্ত হয়েছে হাত ধোয়া, নাক মুখ ঢাকা আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বার্তা। করোনা মোকাবিলায় নৃত্যের তালে এমন সচেতনতার বার্তা দেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহা। গুরুবোন বিম্বাবতী দেবীর আহ্বানে সাড়া দিয়ে করোনা সতর্কতা নিয়ে ভিডিওটি তৈরি করেছেন তিনি। The whole world is locked down because of COVID-19. It's not panic, rather appropriate awareness only can fight against coronavirus. করোনা মহামারী রুখতে প্রায় সকলেই এখন ঘরবন্দি। এমন ভয়াবহ অবসর আসবে তা জানা ছিল না কারোর। নৃত্যের তালে বর্তমান এই পরিস্থিতি তুলে ধরেছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। সঙ্গী হয়েছিলেন ছোট্ট রায়। মামের নৃত্যের ছন্দে উঠে আসে হাত ধোয়া, নাক মুখ আড়াল করে হাঁচি দেয়া আর সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা। দেশকে ভালো রাখার জন্য যা যা করণীয়, পুরো দমে বাড়িতে থাকা এবং ভয় না পেয়ে সচেতন হওয়া মানতেই হবে। ঘরবন্দি থাকলেও হাত পা ছেড়ে বসে থাকেননি গৌড়ীয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। গুরু মহুয়া মুখোপাধ্যায়ের ছেলে অয়ন মুখোপাধ্যায়ের সেতারের সুরের সাথে ঘুঙুরের ঝংকার তুলেছেন তিনিও। তাতে আহ্বান জানানো হয় ঘরে থাকবার। ঘরবন্দি মানুষদের মানসিক জোরকে আরও শক্তিশালী করবার প্রত্যয়ে ছোট্ট এই প্রয়াস নৃত্যশিল্পীদের। শুকন আমির, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে প্রায় ৮০,০০০ কোটি টাকার লেনদেন অনিশ্চিত, পণ্য নিয়ে মহাবিপাকে পাইকারি ব্যবসায়ীরা। করোনা ভাইরাস মোকাবেলায় এক হচ্ছেন বিশ্ব নেতারা, দূরে থাকছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা ১,৯৭,০০০ পার হল, দেশে ৪ মৃত্যু। করোনা শনাক্তের গণস্বাস্থ্যের কিট সরকারকে দেয়া হবে আজ। চট্টগ্রামে পরীক্ষার নতুন ল্যাব, আরও সুযোগ আসছে। ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ। করোনা দুর্যোগে খাদ্যের অভাবে অনেকে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বাইরে, ঘরে রাখতে সক্রিয় সশস্ত্র বাহিনী। জন্মদিনে করোনা জয়ের আহ্বান লিটল মাস্টারের। এবার মহামারীর প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও, পেছানো হলো ১ বছর। দর্শক, এই ছিল সকাল ১০টার সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।